প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় চ্যানেল আয়ের এই নিয়মিত আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক জনাব আবু সাঈদ খান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের ধন্যবাদ। আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা, বৃহস্পতিবারের মধ্যে কাজে না ফিরলে পলাতক ঘোষণা। রাতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা পুলিশ অ্যাসোসিয়েশনের। শপথ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ইসলামী ব্যাংকের দখল নিয়ে উত্তেজনা চরমে, পুরনো ও নতুন কর্মীদের হাতাহাতি, গুলিবর্ষণ, 7 জন গুলিবিদ্ধ। এস আলমপন্থীদের ঢুকতে না দেওয়ার ঘোষণা। মানবজমিন, শেখ হাসিনা বললেন, আমি পদত্যাগ করেছি। কোটা আন্দোলনে আহতদের বিনা খরচে চিকিৎসা। 17ই আগস্ট খুলছে মেট্রো রেল, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তনের হাওয়া, প্রাণ ফিরছে থানায় থানায়। 9 বছর পর দেশের মাটিতে সালাউদ্দিন। সমকাল, রাজনীতির হাতিয়ার হওয়া পুলিশ খুঁজছে মনোবল। সতর্ক বিএনপি, নৈরাজ্য বন্ধে জিরো টলারেন্স নীতি। জয় দিন, নির্বাচনের মাধ্যমে সরকার সরে যাবে, পররাষ্ট্র উপদেষ্টা। পুলিশকে কাজে ফিরতে 4 দিনের আলটিমেটাম। শপথে বহাল থাকছেন 4 ডেপুটি গভর্নর। কালবেলা, দুর্নীতি মামলায় ডক্টর ইউনূস খালাস, সর্বাঙ্গে চরম দলীয়করণের খেসারত। খবরের কাগজ, নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা। দৈনিক বাংলা, অর্থ আত্মসাৎ মামলা, ডক্টর ইউনূস সহ 14 জন খালাস। গভর্নর ও বিএসইসির চেয়ারম্যান দ্রুত নিয়োগ হবে। ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্র দায়ী, শেখ হাসিনা, দ্য প্রিন্টের প্রতিবেদন। আলোকিত বাংলাদেশ, বর্তমান কমিশনারদের মধ্যে পদে থাকা নিয়ে সংশয়, সহসা হচ্ছে না ভোট। ভিভিআইপি প্রটোকল নিয়েই জ্যামে বসে থাকলেন ডক্টর ইউনূস। দৈনিক করতোয়া, শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংকে অস্থিরতা, ভারপ্রাপ্ত গভর্নর হলেন নুরুন নাহার। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আমরা প্রথমে যে শিরোনামটির কথা বললাম, এটি দিয়ে আলোচনা শুরু করি। সেটি হচ্ছে যে আমরা জানি যে পুলিশদের কাজে যোগদান নিয়ে জটিলতা হচ্ছে। বেশিরভাগই যোগদান করেননি, করছেন না, এরকম একটি অবস্থা। তো এই অবস্থায় শিরোনাম হচ্ছে, পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা, বৃহস্পতিবারের মধ্যে কাজে না ফিরলে পলাতক ঘোষণা। অর্থাৎ তারা আর কাজ করতে চাইছেন না বলে ধরে নেওয়া হবে, তিনি বলেছেন। আবার পুলিশ অ্যাসোসিয়েশন কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণাও দিয়েছে রাতে। এটা একটা ভালো দিক যে পুলিশরা কাজে ফিরছে। তবে ব্যাপারটা হচ্ছে যে পুলিশদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এবং এই ব্যবহারের সঙ্গে সাধারণ পুলিশরা কিন্তু জড়িত না। এটার জন্য যারা ঊর্ধ্বতন দায়িত্বে যারা ছিলেন, সেই পুলিশ কর্মকর্তারা তারা ব্যবহৃত হয়েছে এবং পুলিশকে দলীয় ক্যাডারের মতো তাদেরকে কাজ করেছে। বিভিন্ন অপকর্ম, ভোট ডাকাতি থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম তাদেরকে দিয়ে করিয়েছেন, কিন্তু তারা আজকে ধরাছোঁয়ার বাইরে। তো আমার মনে হয় যে এই রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করার যে প্রবণতা, এটা বন্ধ হওয়া দরকার। এবং পুলিশরা 11 দফা দাবি দিয়েছেন। তো আমি দাবিগুলো দেখেছি, তার ভিতরে অনেক দাবি যৌক্তিক। যেমন প্রথম দাবিটা হচ্ছে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার না করা। আর পুলিশের তারা সেবা দেয় এবং তাদেরকে 18 ঘন্টাও পরিশ্রম করতে হয়, কিন্তু সেই অনুসারে তাদের বেতন ভাতা অন্যান্য সুবিধাদি দেওয়া হয় না। এটার দিকে নজর দেওয়া দরকার। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আশ্বাস দিয়েছেন। তো আমার মনে হয় যে বিষয়টাকে খতিয়ে দেখা দরকার এবং পুলিশটাকে পুনর্গঠন দরকার। এবং পুলিশের যে ইমেজ নষ্ট হয়ে গেছে সেটা ফিরে আনতে হলে পুলিশকে আবার নতুন করে ঢেলে সাজাতে হবে এবং এইটাই সময় দাবি বলে আমি মনে করি। আমরা আবার থানায় থানায় প্রাণ ফিরছে, এরকম একটি শিরোনাম দেখছি। অর্থাৎ আগের চাইতে যোগ দিচ্ছেন এবং আমরা সেরকম ছবিও দেখতে পাচ্ছি। না, একটা পরিবর্তনের হাওয়া বইছে এবং পুলিশরা ফিরে এসছেন। তাদের ক্ষোভ এবং যন্ত্রণা আমার মনে হয় যে সরকারের
উপদেষ্টাদেরকে এটা বিবেচনা করার দরকার, কেননা এটাকে যেন উপেক্ষিত না হয়। তারা কাজে ফিরে এসেছেন যে আশ্বাস পেয়ে আমার বিশ্বাস যে বর্তমান উপদেষ্টা পরিষদ তাদের এই আশ্বাস তারা বাস্তবায়ন করবেন এবং পুলিশের যে যৌক্তিক দাবিগুলো সেগুলো তারা বিবেচনা করবেন। তবে আমার মনে হয় যে 2-4 দিনের মধ্যে পুলিশি ব্যবস্থা পুনর্গঠিত হবে এবং পুলিশরা কাজে যোগ দিয়ে দিবেন। ইসলামী ব্যাংকের দখল নিয়ে উত্তেজনা চরমে, আমরা শিরোনামটি বলছিলাম, এবং এখানে গুলিতে 7 জন গুলিবিদ্ধ হয়েছেন গেল দিন যে সংঘর্ষ এবং যে দখল নিয়ে যে ঘটনাটি ঘটল। এটাও বিগত সরকারের অনিয়মের পরিণতি। কেননা বিগত সরকার যেভাবে ব্যাংকগুলোকে মুসলিম মানুষের কাছে, কয়েক ব্যক্তির কাছে তুলে দিয়েছে, সেখানে কোনো নিয়ম নীতির ধারে নেই। সেখানে তাদের ইচ্ছে মতো বোর্ড অফ ডাইরেক্টরেটের সদস্য বাড়িয়েছে, তাদের ইচ্ছে মতো 6 বছর থেকে কর্মসীমান মানে তাদের আয়ুষ্কাল 9 বছর করেছে, যা যা করার দরকার অর্থাৎ সেগুলো তারা করেছে। অর্থাৎ ব্যাংকে যেটা হচ্ছে অর্থনীতির বলা যেতে পারে যে সঞ্চালন রেখা, তো সেইটাকে তারা ধ্বংস করে দিয়েছে। তার পরিণতিতে সব অনিয়ম হচ্ছে। তবে আমার মনে হয় এই অনিয়মগুলো দূর করার জন্য সেখানে অবিলম্বে এ ব্যাপারে নজর দেওয়া দরকার। কেবলমাত্র এখানে অসন্তোষ থামালেই হবে না, এখানে নিয়মগুলোরও পুনঃপরিবর্তন করার দরকার। এখানে ব্যাংক ব্যবস্থাকেও ঢেলে সাজাতে হবে। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তনের হাওয়া একটি শিরোনাম। না না, নিশ্চয়ই পরিবর্তনের তো একটা হাওয়া বইছে এবং সেইটা ব্যাংক বাংলাদেশ, এইখানে ব্যাংকের ক্ষেত্রে এত অনিয়ম ছিল যে এখানে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণও ছিল না, কিংবা বাংলাদেশ ব্যাংকের এক ধরনের অলিখিত অনিয়মের মধ্য দিয়ে এখানে বহুত রকম অঘটন ঘটেছে। কোটি কোটি টাকা মুষ্টিমেয় লোকের হাতে তুলে দেওয়া হয়েছে, সে টাকা বিদেশে পাচারও হয়ে গেছে। এমনকি যে সুদ, নিয়ম বহির্ভূতভাবে সুদ মওকুফ করে নেওয়া হয়েছে। অনেক ব্যাংক আছে তার মানে জামানতের চেয়ে তার যে টাকা তার চেয়ে অনেক বেশি টাকা দেওয়া হয়েছে, এবং অনেক এখানে বড় ধরনের লোনের ক্ষেত্রে যে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হয় সেটাও নেওয়া হয় নাই। এত অনিয়ম বিশৃঙ্খলার মধ্যে ব্যাংক খাতকে আসলে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাকে অর্থনীতি দাঁড়াতে হলে আর তার আগে ব্যাংক খাতকে এখানে নিয়ম নীতির মধ্যে নিয়ে আসতে হবে, এবং সেটা খুব কঠিন কাজ, তবে অসাধ্য কিছু নয়, এটা সম্ভব। কেন জনগণ যে উদ্দীপনা দেখিয়েছে, যে দীর্ঘদিনের আঁকড়ে থাকা এক কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়েছে, তো যে জনগণ এই পরিবর্তন আনতে পারে, তো আমার মনে হয় সেই জনগণ এটা ব্যাংকের ক্ষেত্রে আনতে পারে। তবে এটা তার জনগণ করবে না, যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশাবাদী যে ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি এবং যার সারা পৃথিবীতে যার প্রভাব রয়েছে, তার উপর এই দায়িত্বটা অর্পিত হয়েছে। সামগ্রিকভাবে সরকার পরিচালনার, অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার দায়িত্ব অর্পিত হয়েছে। তার প্রতি আমাদের আস্থা আছে, শ্রদ্ধা আছে। আমার মনে হয় ব্যাংক সহ সব খাতে যে অনিয়ম আছেন সেটা দূর করা সম্ভব, এবং নতুন যাত্রা শুরু হবে। নতুন করে বাংলাদেশকে আবার ঢেলে সাজানো সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। এখানে পরিবর্তনের হাওয়া বলতে আমরা মূলত যেটি দেখতে পাচ্ছি শিরোনামগুলোতে, যদি চোখ রাখি সংবাদগুলোতে, তাহলে দেখা যাচ্ছে যে বর্তমানে যারা দায়িত্বশীল ছিলেন, শীর্ষ পদে ছিলেন, তাদের পদত্যাগের একটি বিষয় রয়েছে। গভর্নর সহ বিভিন্ন পদে পদত্যাগের ঘটনা ঘটছে। তার বদলে আবার তো নিশ্চয়ই অন্য কেউ সেখানে স্থলাভিষিক্ত হবেন। এই যে রূপান্তরটি, পদে ব্যক্তির রূপান্তর, এই রূপান্তরের বেলায় আপনার সুপারিশগুলো যদি বলেন। আচ্ছা, প্রথমত হচ্ছে যে এখানে অনেক অনিয়ম হয়েছে, সুপারসিট হয়েছে। মানে এটা উচ্চ আদালত থেকে আরম্ভ করে সব জায়গায় সুপারসিট হয়েছে। যোগ্য ব্যক্তিকে তাকে দলীয় বিবেচনায় সেখানে বিভিন্ন পদায়ন করা হয়েছে, দলীয় বিবেচনায় ভাইস চ্যান্সেলর করা হয়েছে, শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এই দলীয় বিবেচনা কিন্তু যেখানে যুক্তির বিবেচনা করা উচিত ছিল, এবং মনে করা দরকার যে সবাই বাংলাদেশের নাগরিক এবং তার মেধা এবং যোগ্যতা অনুসারে তার কাজ এবং পদোন্নতি হবে, কিন্তু সেইটা এখানে কার্যকর ছিল না। এখানে তাদের স্বজনপ্রীতি এবং দলপ্রীতি ছিল, এবং এই লোকে যেখানে যেসব জায়গায় নিরপেক্ষ লোকদের থাকা দরকার, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দরকার, হ্যাঁ কোনো দলের সে সমর্থক হতে পারে, কিন্তু প্রশাসন পরিচালনার ক্ষেত্রে যে নিরপেক্ষতা দরকার ছিল সেটা ছিল না। দলকানা দলদাসরা সেখানে বিভিন্ন দায়িত্বে আসীন ছিল, এবং সেটাকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে
উপদেষ্টা পরিষদ বর্তমান এই অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে এটা নিঃসন্দেহে শুভ উদ্যোগ, এবং এটা যত দ্রুত এই দলকানা এবং এই বিপদগামী প্রশাসনিক কর্মকর্তাদের হাত থেকে প্রশাসনকে উদ্ধার করা যায় ততই দেশের জন্য মঙ্গলজনক। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের পদত্যাগের ঘোষণা দেখতে পাচ্ছি। বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগ করেছেন এর মধ্যে। এছাড়া কোনো পথ নেই, তাদের পদত্যাগ, তাদের সরে যাওয়াই উচিত। এবং আমার মনে হয় যে দলকানারা যারা বিভিন্ন এখনও আছে তাদেরও পদত্যাগ করা উচিত। এবং এখানে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে কে কোন দলের কোন মতের সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় পরিচালনা করার মতো দক্ষতা আছে কিনা, শিক্ষকদের শিক্ষাদানের মানসিকতা আছে কিনা, যোগ্য ব্যক্তিদের খুঁজে এনে যোগ্য পদে আসীন করার দরকার। একটা দেশকে সামনের দিকে এগোতে হলে মেধার এবং যোগ্যতার ওপর ভিত্তি করে বিভিন্ন দায়িত্ব অর্পণ করতে হবে। দলীয় বিবেচনা নয়, আত্মীয়তার বিবেচনা নয়। এই যে অনিয়ম যেটা দীর্ঘদিন ধরে চলেছিল, আমরা এটা গত 15-16 বছরে যা দেখেছি, এর আগেও দেখেছি। এর আগেও যে দলীয় বিবেচনা ছিল না এমনটা ব্যাপার না, কিন্তু বর্তমান বিগত সরকার সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল। এবং তখন তো সব কিছুর একটা সীমা আছে। মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল, যার কারণে বিদ্রোহ করেছে, রাজপথে জনতা নেমে এসেছে, গুলির মুখেও তারা এগিয়ে গেছে, রক্ত দিয়ে তারা এই বিজয় অর্জন করেছে। সতর্ক বিএনপি, নৈরাজ্য বন্ধে জিরো টলারেন্স নীতি, একটি শিরোনাম রয়েছে আপনার সংবাদপত্রে। তো হ্যাঁ, নৈরাজ্য বন্ধে তো এইটা হওয়া দরকার, এবং এইটাকে কেবলমাত্র তো সরকারের পক্ষে সম্ভব হয় না, সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে, তাদেরও সহযোগিতা করতে হবে। বড় দল ছোট দল সবাইকে নিয়ে এগোতে হবে। এবং এটা তো একটা রাজনৈতিক পরিবর্তন, অর্থাৎ আজকের যে অন্তর্বর্তী সরকার এটা তো রাজনৈতিক দলের ইচ্ছায় গঠিত হয়েছে, আন্দোলনকারী দলগুলোর ইচ্ছায় এটা গঠিত হয়েছে। অতএব আন্দোলনরত, আন্দোলনের সঙ্গে যারা ছিলেন, যারা বিভিন্নভাবে লড়াই করেছেন, সেই সমস্ত দলের মতামত সাপেক্ষে তাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতেই অগ্রসর হওয়া দরকার। শুধু তাই না, এখানে নাগরিক সমাজ, অন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা বিভিন্ন জায়গায় আছেন, তাদের সাথে আলাপ আলোচনা করে এগোতে হবে এবং তাদেরকেও সহযোগিতার হাত বাড়াতে হবে। কেননা সরকার কেবলমাত্র একটা 17 জনের একটা পরিষদ, উপদেষ্টা পরিষদ, তারা তো পরিচালনা করতে পারবে না। এখানে এটা বড় কাজ, একটা বিশাল যজ্ঞ। এই যজ্ঞ পরিচালনা করতে হলে সর্বস্তরের মানুষের সহযোগিতা দরকার। আর একটা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে, যখন একটা অভ্যুত্থান হয়, পরিবর্তন ঘটে, তখন কিছু কিছু অনিয়মও ঘটে জনগণের। এই জন্য ধৈর্যের সাথে সেটাকে মোকাবেলা করতে হবে এবং তাদের কাজ করার জন্য সুযোগও দিতে হবে, কেননা জনগণকে কিংবা কাউকে অধৈর্য হলে চলবে না। বিএনপি নেতা সালাউদ্দিন 9 বছর পর দেশে ফিরলেন, এটিও আরেকটি শিরোনাম, যেটি সবকটি দৈনিকে আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি যে সালাউদ্দিনের প্রতি যেটা ইনজাস্টিস হয়েছিল, অর্থাৎ একজন লোককে জোর করে দেশের বাইরে ঠেলে দেওয়া, দেশে ফিরতে না পারা, এটা খুবই দুঃখজনক। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। তো আমার মনে হয় দেশের সব নাগরিক তার দেশে বাস করার, চলাফেরা করার অধিকার আছে, কিন্তু তাদেরকে বন্দি করে রাখা, বিনা বিচারে আটক রাখা, আয়না ঘরে আটকে রাখা, এই ধরনের অনিয়মের অবসান হওয়া দরকার। আমরা চাই না যে এই নিয়মের জন্য বাংলাদেশে আর পুনরাবৃত্তি ঘটে। সমস্ত মানুষের তার ব্যক্তির অধিকার যেন নিশ্চিত হয়, তার বাক স্বাধীনতা, তার ব্যক্তির চলাফেরার অধিকার, এগুলোর দিকে নজর দিতে হবে। শপথ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, এবং আমরা জানি যে একই দিন আগে যে দুজন উপদেষ্টা শপথ নিতে পারেননি তারা নিয়েছেন, একজন এখনো বাকি আছেন। হ্যাঁ, এখন এখানে হচ্ছে যে বিচারপতি রিফাত আহমেদ, তো তাকে সুপারসিড করা হয়েছিল। আসলে এখানে দলীয় বিবেচনায় কয়েকজনকে সামনে অ্যাপিলেট ডিভিশনে নেওয়া হয়েছিল। এই যে অনিয়মটা, তো সেইটা দূর হয়েছে। যারা দলীয় বিবেচনায় এখানে আসীন হয়েছিলেন তারা পদত্যাগ করেছেন, এবং তার পদত্যাগের মধ্য দিয়ে একটা নতুন যাত্রা শুরু হয়েছে। এবং একটা দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দুর্নীতি, অনিয়ম, আইনের শাসন প্রতিষ্ঠা করার এই কাজটার বিচার ব্যবস্থা হচ্ছে আমাদের শেষ ভরসাস্থল, মানুষের শেষ আশ্রয়স্থল। এবং সেখানে যদি অনিয়ম হয়
তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক। এবং এটা রাষ্ট্রের মানে এটা সরকারের বাইরে, এটা রাষ্ট্রের একটি অর্গান, এটা আমাদের মনে রাখতে হবে। স্বাধীনভাবে বিচার ব্যবস্থা তার নিজস্ব নিয়মে পরিচালিত হতে পারে, সেই ব্যাপারে সরকারকেও সহযোগিতা করতে হবে, জনগণকেও সেদিকে সহযোগিতার হাত বাড়াতে হবে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। 17 আগস্ট খুলছে মেট্রো রেল, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত। এটা তো করাই উচিত, কেন আমরা জানি অভিযোগ আছে, যেমন ওয়াসার চেয়ারম্যানের ক্ষেত্রে যে কতবার, ওয়াসার এমডির ক্ষেত্রে কতবার হয়েছে আমি জানি না, 6 বার 8 বার না 10 বার তাদেরকে চুক্তিভিত্তিক, এবং অনেককে এইভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এতে হয় কি, প্রশাসনের যোগ্য লোকেরা তারা যাদেরকে এই প্রমোশনটা পদটা বন্ধ হয়ে যায়, এবং এটি এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়, প্রশাসনের ভিতরে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়। এটা মোটেই সমর্থনযোগ্য না, এবং এইটা সে বাতিল করে যথার্থ একটি যৌক্তিক পদক্ষেপ বলে আমি মনে করি। বর্তমান কমিশনের মধ্যে পদে থাকা নিয়ে সংশয়, আমরা সহসা ভোট হচ্ছে না, এরকম একটি শিরোনাম দেখতে পাচ্ছি এখানে। না, এখন হচ্ছে যে নির্বাচন কমিশনকে তো পুরা ঢেলে সাজাতে হবে, এই নির্বাচন কমিশন দিয়ে তার হবে না, সেইটার জন্য তো এটা ঢেলে সাজানো দরকার। তবে সেটা সময়ের ব্যাপার। আমার মনে হয় এইটা ফার্স্ট প্রায়োরিটি না, এটা অগ্রাধিকারের বিষয় না। অগ্রাধিকার হচ্ছে এখানে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, ব্যাংক সেক্টরের যে অনিয়ম আছে এটা দূর করা, অর্থনীতিকে সচল করা, পাচার রোধ করা, পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনা, এগুলো হচ্ছে প্রায়োরিটির তালিকায় রয়েছে। হ্যাঁ, নির্বাচন ব্যবস্থাকে তো ঢেলে সাজাতে হবে, এবং নির্বাচন মানে অর্থবহ নির্বাচন হয়নি বলে তো এইসব অনিয়ম হয়েছে, জবাবদিহিতা নাই, এবং দেশের মালিক যে জনগণ সেটা ভুলতে বসেছিল, তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে দেশের মালিক যেন কোনো গোষ্ঠী কিংবা কোনো বিশেষ দল, এবং তারা যারা, এমনকি এটা তো আর বলতে আপত্তি নেই যে নৌকা মার্কা পেলেই তারা নির্বাচনে জিতেছে, সেটা ইউনিয়ন পরিষদই হোক, পৌরসভা কিংবা উপজেলা কিংবা এমএনএ মানে পার্লামেন্টে হোক, সব ক্ষেত্রেই কেবলমাত্র যারা নৌকা মার্কা পেয়েছে তারাই জিতেছেন। অর্থাৎ নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এটা পুনরুদ্ধার করা দরকার, এবং সেই জন্য সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে এটা হবে না। নির্বাচনের মাধ্যমে সরকার সরে যাবে, পররাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে শিরোনামটি করা হয়েছে, এবং আমরা জানি যে রাজনৈতিক দলগুলো নির্বাচনটাকেই আগে সেটা হোক। তবে ব্যাপারটা হচ্ছে যে নির্বাচন কমিশন সহ যে সমস্ত আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, দুদক, এগুলোর একটা নিয়ম দরকার। আমাদের সংবিধানে আছে এই ব্যাপারে বিধি দরকার, তো সেই বিধি একটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে এটা নিয়োগ করা দরকার। সরকার নিয়োগ দেবেন, রাষ্ট্রপতি নিয়োগ দিবেন, কিন্তু একটা বিধির মধ্য দিয়ে একে চয়ন করা দরকার, তাদেরকে মানে খুঁজে বের করার দরকার যোগ্য লোককে। এই চয়নের ব্যাপারটা, এই সিলেকশনের ব্যাপারটা, এটার জন্য একটা বিধি দরকার, একটা সুনির্দিষ্ট নিয়ম দরকার, এবং সংবিধান এর আলোকেই সেই নিয়মগুলো আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, সেই নিয়মগুলো চালু করার দরকার, যাতে যোগ্য লোকদেরকে খুঁজে পাওয়া যায়। আমাদের সমাজে যোগ্য অনেক লোক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে যোগ্য লোকরা তারা সম্মানিত হয় না, তাদেরকে মানে যোগ্য স্থানে দায়িত্ব দেওয়া হয় না, অযোগ্য অথর্ব দলকানাদেরকে দায়িত্ব দেওয়া হয়। তো সেই জায়গা থেকে যে কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের প্রান্ত মানে একেবারে শেষ সীমায় গিয়ে ঠেকেছে। আমাদের নির্বাচন কমিশন, দুদক এবং অন্যান্য আরও প্রতিষ্ঠান, সেগুলোকে আবার নতুন করে গণতান্ত্রিক মূল্যবোধে সজ্জিত করা, এটি হচ্ছে সময়ের দাবি। আমরা বিভিন্ন সংবাদ থেকে, শিরোনাম থেকে যে ইঙ্গিত পাই সেটি হচ্ছে যে এই সরকারের মেয়াদ কিছুটা দীর্ঘ হতে পারে, এরকম বিভিন্ন শিরোনাম আমরা দেখছি এরই মধ্যে। কিন্তু রাজনৈতিক দলগুলোর দিক থেকে আমরা আবার দেখতে পাচ্ছি যে তারা নির্বাচন চান, এরকম একটি আকাঙ্ক্ষার কথাও আমরা সংবাদে উঠে আসতে দেখি। আমার মনে হয় তো নির্বাচন তো নিশ্চয়ই সবাই চাই আমরা, নির্বাচন তো হওয়া দরকার, কিন্তু নির্বাচন অর্থবহ নির্বাচন হওয়া দরকার, এবং এই অর্থবহ নির্বাচন হতে হলে কিছু সংস্কার দরকার, রাষ্ট্রের সংস্কার, রাষ্ট্রের মেরামত দরকার। কেননা এই রাষ্ট্রে বহু জঞ্জাল জমেছে, অনিয়ম কালাকানুনে এর সংবিধান
অনিয়ম কালাকানুন আছে, তো সেগুলো দূর করা দরকার এবং কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এসে এটা দূর করবে না। সেটা আওয়ামী লীগই বলেন আর বিএনপি বলেন, অতীতের আমাদের অভিজ্ঞতা বলে যে কেউ এই সমস্ত কালাকানুনগুলো বাতিল করে না এবং এখানে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালু করে না। যেমন ধরুন 90-এর গণ অভ্যুত্থানের পর সেখানে প্রশ্ন উঠেছিল 3 জোটের রূপরেখা এবং সেখানে কালাকানুন বাতিল, সেই সময় রাষ্ট্রায়ত্ত বেতার টেলিভিশনের স্বায়ত্তশাসন সহ বহুত দাবি ছিল। 3 জোটের রূপরেখায় সেখানে 3 জোট আওয়ামী লীগ, বিএনপি এবং বাম দলগুলো সবাই স্বাক্ষর করেছিল, কিন্তু আমরা দেখলাম পরবর্তীতে সেগুলো হিমাগারে পাঠিয়ে দেওয়া হলো, সেগুলো বাস্তবায়িত হয় নাই। এবং আমরাও আজ যদি এই সরকার, অন্তর্বর্তী সরকার যদি এইটাকে পরিবর্তন না করে, তার হাত দিয়ে যদি পরিবর্তন না হয়, দেখা যাবে যে একইভাবে রয়ে গেছে। অর্থাৎ ক্ষমতায় থাকার জন্য সবাই কালাকানুনের আশ্রয় গ্রহণ করে এবং দমন পীড়নের জন্য কালাকানুনকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে। অতএব সেই জায়গা থেকে আমার মনে হয় যে যে জিনিসটা খুবই করণীয় এবং গুরুত্বপূর্ণ সেটা হলো সংস্কার। আর সংস্কার 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে সম্ভব না। আমরা তো অনেক সময় বয়ে গেছে, তো আমরা 3 বছর অপেক্ষা করলে ক্ষতিটা কি? যে কমপক্ষে 3 বছর তো সময় তাকে এই সরকারকে দেওয়া উচিত। এখানে আমি স্পষ্ট বলতে চাই যে মুক্তিযুদ্ধের পরে একটা বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা ছিল, সুযোগ ছিল, আমরা কিন্তু সেটা করতে পারিনি। পাকিস্তান এর রেখে যাওয়া প্রশাসন যেটা দিয়ে বাংলাদেশ চলেছে এবং পাকিস্তানের রেখে যাওয়া প্রশাসন এর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন রাষ্ট্র গঠন করার চেষ্টা হয়েছে, যার কারণে আমরা স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসন, পুলিশি ব্যবস্থা এটা গড়তে পারিনি। এটা ব্রিটিশ পাকিস্তানে রেখে যাওয়া প্রশাসনই এখানে চালু ছিল। তো আমার মনে হয় তারপরে 90-এর গণ অভ্যুত্থানের পরেও আর একটা সুযোগ তৈরি হয়েছিল, সেই সুযোগকে আমরা কাজে লাগাতে পারি নাই। এটা আমার সুযোগ তো বারবার আসে না, জাতির সামনে সুযোগ যখন আসে তখন সেটা সদ্ব্যবহার করতে হয়। আমার মনে হয় আর একটা সুযোগ এসেছে এবং এই সুযোগ যা মধ্য দিয়ে আমাদের প্রশাসনকে ঢেলে সাজানো দরকার। এটা পরাধীন ঔপনিবেশিক আমলের এই প্রশাসনের পরিবর্তে এখানে গণতান্ত্রিক এবং কল্যাণকর মানবমুখী প্রশাসন গড়ে তুলতে হবে, এর কোনো বিকল্প নেই। এর জন্য 3 বছর সময় খুব বড় কিছু নয় এবং এই ব্যাপারটা সবার সহযোগিতা করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে আমি কাছে আশা করব তারা ধৈর্য ধরবেন, তারা ধৈর্যের পরিচয় দেবেন, উতলা হয়ে যাবেন না যে এই মুহূর্তে নির্বাচন দেন, তাহলে পরিবর্তনটা হবে না। যে দলই ক্ষমতায় আসুক, আমার মনে হয় এই ব্যবস্থার মধ্য দিয়ে সেই দলই তো স্বেচ্ছাচারী হয়ে উঠবে। কেননা আমাদের সংবিধানে, যেমন আমাদের সংবিধানে এখানে মানে এটাকে আমরা কি বলবো, এটা পার্লামেন্টে শাসিত না, এটা ক্যাবিনেট শাসিত সরকার না, এটা হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার। তাহলে এই জায়গা থেকে আমাদের পরিবর্তনটা আনা দরকার, ভারসাম্য দরকার। অনেকেই বলছেন, মনে করেন এবং এটা যুক্তিসঙ্গত, এখানে দ্বিকক্ষ করা যায় কিনা। দ্বিকক্ষ পার্লামেন্ট হতে পারে, এখানে প্রধানমন্ত্রী ইচ্ছে করলে 10-12 হওয়া যায়, কিন্তু সেখানে যেমন যুক্তরাষ্ট্রে আমরা দেখি কি যে প্রেসিডেন্ট অর্থাৎ সেখানকার সরকার প্রধান 2বারের বেশি হতে পারে না, কিন্তু আমাদের এখানে 10 বার হওয়ার আইনগত কোনো বাধা নাই। তাহলে এই সমস্ত জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করা দরকার। তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা দেখি যে যে দল ক্ষমতায় যায় এককভাবে ক্ষমতা চলে যায়, সেখানে শক্তিশালী বিরোধী দল থাকে না, ভারসাম্য থাকে না এবং ছোট ছোট দলগুলো তাদেরকে পার্লামেন্টে আসার সুযোগ দেওয়া যায় না। সেই ক্ষেত্রে আনুপাতিক সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব এই বিধানটা চালু করা যায় কিনা, অর্থাৎ দলগুলো তার ভোটের রেশিও অনুসারে প্রতিনিধিত্ব করবেন। এবং পৃথিবীর বিভিন্ন দেশে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, ওই দেশগুলোতে সেখানে এটা চালু রয়েছে। আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কা এবং নেপালেও এই ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা হয়েছে। তো আমাদের এই ব্যাপারটা আমাদের ভাবা উচিত। তাহলে ভোটের, যেমন ধরুন যে আওয়ামী লীগ এবং বিএনপি ভোটের রেশিও প্রায় সমান সমান ছিল, কিন্তু সিটের ক্ষেত্রে অনেক ব্যবধান তৈরি হয়ে যায়, তো এটা তো ঠিক না। তারপরে ধরুন যে 2 লাখে যদি একজন এমপি হতে পারে, তাহলে বাংলাদেশে অনেক ছোট দল, তার 5 লাখ ভোট আছে, তাহলে 4 লাখ ভোট আছে, তাকে সেই দল কেন 2 জন এমপি পাবে না? তো সেই বিধানটা হওয়া দরকার। অর্থাৎ ভোটগুলোর রেশিও অনুসারে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের এই বিধানটা এটা চালু হওয়া দরকার। কিংবা আর একটা বিধান জার্মানিতে আছে, মিক্সড বিধান। যেমন সেটা কি, যে কিছু অঞ্চল ভিত্তিক আসবে, যেমন ধরুন যে 300 সিট, এর মধ্যে 150 তারা কনস্টিটুয়েন্সি ভিত্তিক হতে পারে আর 150 দলীয় ভিত্তিতে হতে পারে। সেখানে এক ব্যক্তি 2 ভোট হবে, অর্থাৎ সে দলকে ভোট দেবে এবং তার কনস্টিটুয়েন্সিতে ভোট দেবে।
তো এই ধরনের বিধানের কথা আমরা ভাবতে পারি। পৃথিবীতেও আমরা তো ব্রিটিশে রেখে যাওয়া আইন কানুনকেই বহন করছি, এই কলোনিয়াল লেগাসি আমরা বহন করে চলছি। এটার একটা পরিবর্তন আনা দরকার এবং সুযোগ এসেছে, এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে এবং এই ব্যাপারে সবাইকে খোলা মন নিয়ে আলাপ আলোচনা করতে হবে এবং জনগণ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের মতামত সাপেক্ষে আমার মনে এটা করার দরকার। তা না হলে হবে কি যে বারবার নতুন দল ক্ষমতা আসবে, আবার স্বেচ্ছাচারী হয়ে উঠবে, আবার জনগণ আন্দোলন করবে। এইভাবে কি যুগের পর যুগ চলবে? আমার এর একটা অবসান হওয়া দরকার, দাড়ি টানা দরকার। আমরা এই দাড়িটা টানতে পারছি না। আপনি মাঝে সংস্কারের কথা বলছিলেন, এই ক্ষেত্রে আপনি আপনার অগ্রাধিকারগুলো যদি বলতেন। না, এখন হচ্ছে যে অগ্রাধিকার হচ্ছে যে আমি তো বলেছি আইন শৃঙ্খলার উন্নয়ন, প্রশাসনিক ব্যবস্থার পুনর্গঠন, অর্থনীতিকে দাঁড় করানো, এগুলো হচ্ছে বিষয়। সেই সঙ্গে যেটা দরকার যে প্রশাসনটাকে ঢেলে সাজানো দরকার, একটা জনপ্রতিনিধিত্বশীল প্রশাসন দরকার, ডিসেন্ট্রালাইজেশন দরকার। সমস্ত ক্ষমতা তো সচিবালয়ের ভিতর রয়ে গেছে। এখানে পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, তাদের কাছে কোনো ক্ষমতা নেই। এককেন্দ্রিক ব্যবস্থা, এই এককেন্দ্রিক ব্যবস্থাকে বহুকেন্দ্রিক ব্যবস্থা, বহুমাত্রিক ব্যবস্থায় রূপান্তর করতে হবে এবং যার কারণে মানুষজন, যেমন এখানে সিটি গভর্নমেন্ট যে প্রস্তাবটা একসময় আওয়ামী লীগের হানিফ সাহেবও এই দাবি তুলেছিলেন, ওই চট্টগ্রামের মহিউদ্দিন সাহেবও দাবি তুলেছিলেন যে সিটি কিন্তু তাদের সরকারও এটাকে কর্ণপাত করে নাই। তো এই যে সিটি গভর্নমেন্ট অর্থাৎ স্থানীয় ব্যবস্থা দরকার, সরকারকে এক জায়গায় সরকারকে কেন্দ্রীভূত না করে সরকারের এই ব্যবস্থাপনাটাকে সারা দেশে স্থানীয় পর্যায়ে নিয়ে যাওয়া দরকার এবং স্থানীয় সরকার যত ক্ষমতায়ন হবে জনগণের দোরগোড়ায় তখন ক্ষমতা পৌঁছে যাবে এবং জনগণ তখন তার জবাবদিহির জায়গাটা, ক্ষেত্রটাও তৈরি হবে। অনেক অনেক ধন্যবাদ জনাব আবু সাঈদ খান, ধন্যবাদ আপনাকেও সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।